আগের ভিডিওতে আলোচনা করেছিলাম কাব্যের কাব্যত্ব কোথায়, কোন গুণে বাক্য ও সন্দর্ভ কাব্য হয়, আলংকারিকদের ভাষায় কাব্যের আত্মা কী, অর্থাৎ কাব্য জিজ্ঞাসার মূল কথা কী সেইটা সম্পর্কে ভূমিকা করা হয়েছিল। আজকে আর একটু গভীরে ঢুকবো, কারণ ক্রমে ক্রমে আমরা দেখতে পাচ্ছি, প্রথম ক্লাস যারা করেছো তারা দেখেছো যে কীভাবে কোথা থেকে ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ থেকে রামায়ণের মধ্যে ঢুকে রামায়ণের কবি বাল্মীকির মনের মধ্যে যে প্রশ্ন জাগছে সেই প্রশ্নর হাত ধরে আমরা অলঙ্কার শাস্ত্রের মধ্যে ঢুকে যাব। রামায়ণ এবং মহাভারত দুটোকে বলা হয় হিন্দু শাস্ত্র মতানুযায়ী এ দুটো হলো ইতিহাস, কিন্তু এই ইতিহাসের হাত ধরে ইতিহাসের যিনি কবি বাল্মীকির মনে যে প্রশ্ন জেগেছিল সেই প্রশ্নর হাত ধরে পরবর্তীকালে কাব্যশাস্ত্রে অলঙ্কার শাস্ত্র বলে আলাদা একটা চর্চা শুরু হচ্ছে কাব্যের কাব্যত্ব নির্ণয়ের। কাব্যের আত্মা যাই হোক, ওর শরীর হচ্ছে বাক্য, অর্থযুক্ত পদসমুচ্চয়। প্রথমেই যে মতটা হলো আত্মা কি, কাব্যের কি কোন গুণে বাক্য সন্দর্ভ কাব্য হয়, কাব্যের কাব্যত্ব কোথায় আছে, আলংকারিকদের ভাষায় কাব্যের আত্মা কি, এই সমস্ত প্রশ্নের প্রথম যেটা চরণ, যেটা নিয়ে প্রথম আলোচনা শুরু হলো, মনিদের মাথায় যেটা এলো প্রথম, সেটা হলো কাব্যের আত্মা যাই হোক না কেন, আত্মা তো পরে আসছে, ঠিক আছে, আত্মা পরে নির্বাচন করা হবে, আত্মা পরে বিশ্লেষণ করা হবে, আত্মা যাই হোক ওর শরীর হচ্ছে বাক্য, অর্থযুক্ত পদসমুচ্চয়। পদ অর্থাৎ একটা 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 বাক্য যার অর্থ থাকবে, অর্থযুক্ত হতে হবে, এই রকম পদসমুচ্চয় বা বাক্যই হচ্ছে এর শরীর, তাই না? মানুষের ক্ষেত্রেও দেখতে পাই, শরীর না থাকলে পরে আত্মাকে আমরা ভূত বলবো, বা প্রেত বলবো, বা পিশাচ, ডাকিনী, যোগিনী ইত্যাদি বলবো, কিন্তু শরীরধারী, শরীর আছে বলেই কিন্তু তার একটা অস্তিত্ব আছে আলাদা। যাই হোক, প্রাবন্ধিক বলছেন, সুতরাং কাব্য দর্শনে যারা দেহাত্মবাদী মানে হলো দেহের কথাই যারা বলছে, যাদের মতে দেহই সর্বস্ব, আত্মা টাত্মা বলে কিছু নেই, কাব্য দর্শনে যারা দেহাত্মবাদী তারা বলেন ওই বাক্য অর্থাৎ শব্দ ও অর্থ ছাড়া কাব্যের আর স্বতন্ত্র আত্মা নেই। আচ্ছা, ওই বাক্য অর্থাৎ বাক্য বলতে কি, যেখানে শব্দ এবং অর্থ এই দুটোর মিলিত, বাগর্থবিব সম্পৃক্ত বাগর্থ প্রতিপত্তয়ে বলে যে কুমার সম্ভবে শ্লোকটা দেওয়া আছে, কালিদাস লিখছেন, সেই রকম বাক এবং অর্থ, শব্দ এবং অর্থ, বাগর্থবিব সম্পৃক্ত বাগর্থ প্রতিপত্তয়ে, যাই হোক এরকম করে আমার পুরো শ্লোকটা মনে নেই। যাই হোক, তো শব্দ ও অর্থ ছাড়া বাক্যের আর কোনো স্বতন্ত্র আত্মা নেই, এটা দেহাত্মবাদীরা, মানে যারা বলছেন যে কাব্য আসলে এই বাক্য, এই শব্দ আর অর্থেরই একটা মেলবন্ধন চলছেন। যেমন ভারতীয় দর্শন সম্প্রদায়ের মধ্যে যে নাস্তিক দর্শন সম্প্রদায়, চার্বাক দর্শন, সে চার্বাক দর্শন বলছেন যে আলাদা করে আত্মার কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে? তো সেই রকমই এখানে একটা কথা বলছে যে বাক্যের শব্দ অর্থ ছাড়া কোনো স্বতন্ত্র আত্মা নেই। বাক্যের শব্দ আর অর্থকে আটপৌড়ে না রেখে সাজসজ্জায় সাজিয়ে দিলেই বাক্য কাব্য হয়ে ওঠে। এই সাজসজ্জার নাম অলঙ্কার। যারা দেহাত্মবাদী তারা বলছেন যে বাক্যের শব্দকে আর অর্থকে আটপৌড়ে মানে হলো ঘরোয়া রকমভাবে, যেরকমভাবে ঘরে থাকে সেই রকমভাবেই পুরোপুরি সাজিয়ে না রেখে দে, একই রকমভাবে না রেখে দে, তাকে একটু মেকআপ টেকআপ করে সুন্দরভাবে সাজিয়ে টাজিয়ে দিলে পরেই সেটা কাব্য হয়ে ওঠে। এই সাজসজ্জার নামই হলো অলঙ্কার। যখন জীবনানন্দ দাশ বলছেন চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, কি আছে এর মধ্যে? এর মধ্যে কবি বলতে চাইছেন তার চুলটা ঘন কালো, মিশমিশে কালো, কুচকুচে কালো, চুলটা তার এত কালো, গুটগুটটা অন্ধকারের মতো কালো, একই কথা, আমি একই রকম কথা বললাম। কিন্তু কবি যখন বলছেন চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, তখন এই গদ্য কথাটাকে, এই সাধারণ কথাটাকে কবি একটু ঘুরিয়ে বলছেন।
কবি একটু সুন্দর করে বলছেন, আটপৌরে ব্যাপারটাকে একটু কেটে ছেঁটে বাদ দিয়ে সেটাকে মেকআপ করছেন, সেটাকে সুন্দরভাবে সজ্জায় প্রস্তুত করছেন। তারপর ঠিক আছে, আমাদের পাশের বাড়ির বাচ্চা মেয়েটা হঠাৎ করে একদিন বড় হয়ে গেল। বড় হয়ে যাওয়ার পর তাকে ছোট থেকে একই রকমভাবে দেখে আসছি। তারপর যেদিন তার বিবাহ, সেদিন সে কনের বেশে যখন বসছে তখন তাকে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে। বাহ, চমৎকার! এই যে আটপৌরে মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা বা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা বিশেষ অনুষ্ঠানের জন্য তাকে প্রিপেয়ার করা, এইটাই যেন কাব্য হয়ে উঠছে। এটাই কবি বলতে চাইছেন। এই সাজসজ্জার নামটাই হলো অলংকার। শব্দকে অলংকারে যেমন অনুপ্রাসে সাজিয়ে সুন্দর করা যায়, অর্থকে উপমা, রূপক, উৎপ্রেক্ষা নানান অলংকারে চারত্ব দান করা যায়। এগুলো আসলে অলংকারের কথা। চানও তোমরা পড়েছো 3rd সেম, 2nd সেমে, সম্ভব, হ্যাঁ 2nd সেমে। তো সেখানে তোমরা পড়েছো, সেখানে কি 4th সেমে, যাই হোক, পড়েছো সেখানে যে অলংকার 2 রকমের হয়, শব্দালঙ্কার আর অর্থালঙ্কার। শব্দালঙ্কার আসলে শব্দের চমৎকারিত্ব সৃষ্টি করে। চলচপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ, এই যে চ চ চ চ চলছে, ঠিক আছে। তো এইগুলো শব্দালঙ্কারের মধ্যে পড়ছে। অর্থালঙ্কারের মধ্যে পড়ছে চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, এটা পড়ছে। তারপর তোমার সোনার হাতে সোনার কাঁকন কেকার অলঙ্কার, এও একটা অর্থালঙ্কার। তো অলঙ্কার 2 প্রকার, শব্দ দিয়ে সাজানো যায় আর অর্থ দিয়ে সাজানো যায়, যেখানে শব্দটা খুব একটা ম্যাটার করে না, অর্থটা ম্যাটার করে। তো প্রাবন্ধিক বলছেন এইটাই যে শব্দকে যেমন অলঙ্কারে অনুপ্রাস ইত্যাদি দ্বারা, অনুপ্রাস, রূপক, চমক ইত্যাদি দ্বারা সাজানো যায়, অনুপ্রাস, চমক ইত্যাদি দ্বারা, অর্থকে তেমন উপমা, রূপক, উৎপ্রেক্ষা, সমাসোক্তি, বক্রোক্তি নয়, যদি বিভিন্ন ধরনের অলঙ্কারে সাজানো যায়। চারুত্ব মানে সৌন্দর্য, সৌকর্ষ প্রদান করা যায়। কাব্য যে মানুষের উপাদেয়, সে এই অলঙ্কারের জন্য। মানুষ কবিতা এত ভালোবাসে কেন, কাব্য ভালোবাসে কেন? তার কারণ হলো এই দেহাত্মবাদী কবি অলঙ্কারিকদের মতামত। তার কারণ হলো এই 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 অলঙ্কারের জন্য। অলঙ্কার যদি না থাকে, এই ভূষণ, এই বিভূষণ, এই আভূষণ যদি না থাকে, তাহলে কাব্য মানুষের কাজে লাগবে না, কাব্য মানুষের ভালোও লাগবে না। এটা প্রাবন্ধিক বলতে চাইছেন। মানে প্রাবন্ধিক নয়, এটা আসলে বলতে চাইছেন আমাদের অলঙ্কারিকরা, যারা দেহাত্মবাদী, তাঁরা। কাব্যং গ্রাহ্যম অলঙ্কারাৎ, এটা বামনের বক্তব্য। তোমরা যারা শর্ট শুনেছ তারা জানো বামনকে, বামন সম্পর্কে আলোচনা করা আছে। তো যাই হোক, কাব্যং গ্রাহ্যম অলঙ্কারাৎ, বামন বলেছেন এই কথাটা তাঁর কাব্যালঙ্কার সূত্র গ্রন্থে। এটা হলো প্রথম, সেইটাই কাব্য যেটা অলঙ্কার দ্বারা সজ্জিত, ঠিক আছে। এটা বামনের বক্তব্য। এই মতকে বালকোচিত মানে বালকদের মতো, বালখিল্য টাইপের কথা নয়, ছোট ছেলের মতো কথা নয়, বালকোচিত বলে উড়িয়ে দেওয়া কিছু নয়। এ মত থেকেই কাব্য জিজ্ঞাসা শাস্ত্রের নাম হয়েছে অলঙ্কার শাস্ত্র। এই যে অলঙ্কার শাস্ত্র নাম, ঠিক আছে, এই যে বাল্মীকি মুনির মনের মধ্যে প্রশ্ন জাগলো, কিমিদম, কিমিদমের প্রথম প্রশ্ন যেটা, আর যার উত্তর প্রথম খুঁজতে শুরু করলেন পরবর্তীকালের মহামুনিরা, খুঁজতে খুঁজতে প্রথম তাদের মনে যে প্রশ্নটা এসে স্থায়িত্ব পেল, সেটা হলো এটা আসলে অলঙ্কারের খেলা চলছে। বাক্যকে শব্দ এবং অর্থ দিয়ে সাজিয়ে দিলেই সেটা অলঙ্কার হয়, সেইটা কাব্যপদবাচ্য হয়ে যায়। এইটা প্রথম বললেন। আর এটাকে বালকোচিত, এটাতে ছেলেখেলা ভাব করা যাবে না এটা নিয়ে, কারণ এইটা কারণেই এই শাস্ত্রের নাম হয়েছে অলঙ্কার শাস্ত্র। এবং যেমন অধিকাংশ লোকমতে না হলেও জীবনে লোকায়ত মতের অনুবর্তী, দেহ ছাড়া যে মানুষের আর কিছু আছে, তাদের জীবনযাত্রা তার কোনো প্রমাণ দেয় না।
তেমনি মুখের মতামত ছেড়ে যদি অন্তরের কথা ধরা যায়, তবে দেখা যাবে অধিকাংশ কাব্য পাঠক কাব্য বিচারে এই দেহাত্মবাদী। বক্তব্যটা কি না, বক্তব্যটা এরকম হলো যে বাস্তব জীবনের ক্ষেত্রে যদি দেখা যায়, মানুষের অস্তিত্বের যদি বেশিরভাগ মানুষ আছে, তারা এই দেহটাকে দেহ ছাড়া আত্মা বলে ভাবতে পারে না। অন্য একটা পারলৌকিক শক্তি বা কিছু যে তাকে নিয়ন্ত্রণ করছে, তার পরিচালনার কোনো উদ্দেশ্য আছে, তাদের ভাবেই না কোনো। এবং তাদের সারা জীবন, ওই যে বললাম যে জীবনযাত্রার ক্ষেত্রে তারা থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, অর্থাৎ একটা বৃত্তের মধ্যে আবর্তিত হচ্ছে নিয়ত। তারা সকালবেলায় ঘুম থেকে উঠে অফিস যায়, অফিস থেকে এসে আবার ঘুমিয়ে পড়ে, এর মধ্যেই জীবন যেন আবর্তিত, এর বাইরে তাদের জীবন নেই। সেই রকমই আবার কিছু অধিকাংশ যারা কাব্য পাঠক আছেন, তাদের কাছে যদি বলে যে কাব্য সুন্দর কেন, না বলবে এই অলংকার সজ্জার জন্য। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর যখন বলেন তাঁর কবিতায়, জানি নে কিছুতে কেন যে মন লাগে না, তখন এই জানিনের মানে তিনিই একমাত্র বুঝতে পারেন, যিনি হৃদয় সংবেদী, যেটা আমরা পরবর্তীতে পড়ব। হৃদয় সংবেদী মানুষই একমাত্র বুঝতে পারেন যে এই 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 জানি নে কিছুতে কেন যে মন লাগে না, কারণটা কি, তাই না? অনুভবী না হলে পরে কবিতার বা কবির মূল বক্তব্য, মূল রস উপলব্ধি করা যাবে না। কিন্তু কজন মানুষ এই কথা বোঝেন, কজন মানুষ জানেন এই বক্তব্য? কাব্যবিচারে তো অধিকাংশ মানুষই দেহাত্মবাদী। দেহাত্মবাদী মানে হলো যারা কাব্যবিচারে শব্দ, অলংকার এবং অর্থালঙ্কারকেই প্রাধান্য দেন। তাদের কাব্যের আস্বাদন শব্দ ও অর্থের অলঙ্কারের আস্বাদন, অর্থাৎ যারা শাস্ত্র বিচারে বা কাব্য বিচারে দেহাত্মবাদী, তাদের কথা এখানে বলা হচ্ছে যে তারা কাব্যের ভিতরের যে কি সৌন্দর্য, কিসের জন্য তাকে ভালো লাগে, কি কারণে এই কাব্য পাঠে এত আনন্দ দেয় বা এত কান্না দেয়, এটা আসলে বুঝতেই পারে না। মানে তারা আসলে শব্দ অর্থালঙ্কারের আস্বাদনই করে শুধুমাত্র। এবং সেই জন্য অনেক লেখক, যাদের রচনা অলঙ্কৃত বাক্য ছাড়া আর কিছু নয়, তারা পৃথিবীর সব দেশে কবি পদবি লাভ করেছে। এমন অনেক কবি আছেন যাদের রচনার মধ্যে সারবস্তু হয়তো কিছু নেই, কিন্তু শুধুমাত্র চলচপলার চকিতে চমকে করেছে চরণ বিচরণ, এরকম, এটাও কাব্য হিসাবে যথেষ্ট সুন্দর। কিন্তু এরকম শব্দের খেলা নিয়ে হয়তো মেতে আছে এরকম অনেক কবি। প্রাবন্ধিক এখানে উদাহরণ হিসেবে বলবেন আর একটু পর, যে তরঙ্গণীকরণ্যে তো তরণীগণ সংকুলা বলে যে শ্লোকটা আছে, সেটা বলবেন, যেখানে শব্দের খেলা চলছে, এগুলোকেই তাঁরা কবিতা বলছেন। আর এই কবিতা লিখেই তাঁরা বিখ্যাত কবি হয়ে গিয়েছেন। অলঙ্কারবাদীদের সমালোচনায় অন্য আলঙ্কারিকেরা বলেছেন, কাব্য যে অলঙ্কৃত বাক্য নয়, তার প্রমাণ শব্দ ও অর্থ দুরকম অলঙ্কারই আছে, অথচ বাক্যটি কাব্য নয়। এর বহু উদাহরণ দেওয়া যায়। আবার সর্বসম্মতিতে তা যে শ্রেষ্ঠ কাব্য, যা অতি শ্রেষ্ঠ কাব্য, তার কোনো অলঙ্কার নেই, এরও উদাহরণ আছে। মানে বক্তব্য হলো যে দেখো, কোনো মত যদি অকাট্য থেকে যায়, অর্থাৎ যার কোনো তর্ক হতে পারে না, যেটা আমি বলে দেবো সেটাই সেরা, সেটাই শেষ কথা, তাহলে তো সেটা একদিন প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলবেই। যেটা 10 বছর আগে যে বক্তব্য বলা হয়েছে, বা 50 বছর আগে বা 100 বছর আগে যে বক্তব্য বলা হয়েছে, সেই বক্তব্যই যদি ঘাড়ে করে আজও চালানো যায়, সময়ের সাথে সাথে যদি পরিবর্তন না করা যায়, যুগোপযোগী না করা যায়, তাহলে তা যেমন প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলবেই। সেটাই কবি বলছেন যে অলঙ্কারবাদীদের সমালোচনায় অন্য অলঙ্কারিকেরা, এই তর্ক তো সেখান থেকে এসছে, তাই না? প্রত্যেকটা কথার যদি তর্ক হয়, যুক্তিসম্মত তর্ক হয়, তবেই না সেই জলা জায়গা নদীর মুখ দেখতে পাবে আর নদী সমুদ্রে যাবে।
তর্ক করছেন, এবং তর্ক করতে করতে যারা অলঙ্কারবাদী, দেহাত্মবাদী, তাঁরা সেখান থেকে এসে বলছেন যে কাব্য যে অলঙ্কৃত বাক্য নয়, যে শুধুমাত্র শব্দালঙ্কার আর অর্থালঙ্কার থাকলেই যে সেটা কাব্য হবে, এটা কিন্তু নয়। তার প্রমাণ শব্দ ও অর্থ দুই রকম অলঙ্কার আছে, অথচ বাক্যটা কাব্য হয়নি, এমন উদাহরণ আছে। আবার এমন উদাহরণও অনেক আছে যারা সর্বসম্মতিত অতি শ্রেষ্ঠ কাব্য, আবার তার সেখানে কোনো অলঙ্কার নেই, এরকম উদাহরণও আছে কিন্তু। অর্থাৎ সমালোচকদের ন্যায়ের ভাষায় কাব্যের ও সংজ্ঞাটি, অর্থাৎ ও সংজ্ঞাটি মানে যে কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাত, বা মন যেটা বললেন যে অলঙ্কার থাকলে পরেই সেটা কাব্য হয়ে যাবে, এই সংজ্ঞাটি, ও সংজ্ঞাটি অতিব্যাপ্তি বা অব্যাপ্তি দুই দোষেই দুষ্ট। অতিব্যাপ্তি মানে যে সেটা ব্যাপক অর্থে প্রচারিত হচ্ছে, সেটাও মানে অনেক অলঙ্কার আছে, শব্দালঙ্কার অর্থালঙ্কার উভয় অলঙ্কারই সাজানো আছে থরে বিথরে, তথাপি সেটা কাব্য নয়, এরকম উদাহরণ আছে। আবার এমন উদাহরণও আছে যেখানে কোনো সেই অর্থে শব্দালঙ্কার অর্থালঙ্কার কিছুই নেই, তথাপি সেটা উৎকৃষ্ট কাব্য। সেজন্য অতিব্যাপ্তি অব্যাপ্তি দুই রকম দোষের কথা বলা হচ্ছে। যেমন সাহিত্য দর্পণের একজন টিকাকার উদাহরণ দিয়েছেন। সাহিত্য দর্পণ রচনা করছেন পণ্ডিত বিশ্বনাথ কবিরাজ। তিনি লিখেছেন তার সাহিত্য দর্পণ টিকাতে, বলছেন, তরঙ্গ নিকরণ্যিত তরুণীগণ সংকুলা সরিদ বহতি কল্লোল বাহ ব্যাহত তিরভূ। এই যে এই শ্লোকটা যতটা এর শব্দের জন্য, এর শব্দ প্রয়োগের জন্য যতটা মনকে আকৃষ্ট করে, ততটা হয়তো এর অন্তর্নিহিত অর্থের জন্য নয়। এ বাক্যের শব্দে ও অর্থে অনুপ্রাস ও রূপক অলঙ্কার রয়েছে, কিন্তু কেউ একে কাব্য বলবে না। ঠিক আছে, এর শব্দের দোলা, শব্দের চমৎকারিত্ব আমাদের মনকে, আমাদের জীবকে যেন একটা আকৃষ্ট করে। তরঙ্গনিকরণ্যিত তরণী গণসংকুলা সরিদ বহতি কল্লোল বাহত তিরভূ। ঠিক আছে, বাক্য অনলঙ্কৃত মানে হলো বাক্যে কোনো অলঙ্কার নেই হয়তো, অথচ শ্রেষ্ঠ কাব্য। অলঙ্কার নেই, অলঙ্কার বলতে যে শব্দালঙ্কার অর্থালঙ্কার এইরকম অলঙ্কার, এগুলো হয়তো নেই, তথাপি সেটা শ্রেষ্ঠ কাব্য হয়ে উঠছে। এর উদাহরণ হিসেবেও সাহিত্য দর্পণকার অর্থাৎ বিশ্বনাথ কবিরাজ তাঁর কুমার সম্ভবের অকাল বসন্ত বর্ণনা থেকে তুলে ধরেছেন একটি শ্লোক। মধুদিরেফ কুসুমৈক পাত্রে পপৌ প্রিয়াং শামনুবর্তমান শৃঙ্গেন চ স্পর্শনে মেলিতাক্ষিং মৃগিমুকণ্ডয়ত কৃষ্ণসারহ। এই উদাহরণ তিনি এখানে বললেন যে যেটার মধ্যে সেই অর্থে অকাল বসন্ত বর্ণনা, যেখানে প্রাবন্ধিক বলছেন যে এখানে সেই অর্থে কোনো অলঙ্কার নেই। ঠিক আছে, তথাপি এই শ্লোকটাই হয়ে উঠছে উৎকৃষ্ট কাব্যের উদাহরণ। এর এখানে ওখানে একটু অনুপ্রাস মানে একই শব্দ বারবার ঘুরে ফিরে যেটা আসে, শব্দ বা শব্দবন্ধ, সেটাকে অনুপ্রাস বলে। অনুপ্রাসের আমেজ যেটা আছে সেটা তরঙ্গ নিকরণ্যিত তরুণীগণের কাছে দাঁড়াতেই পারে না, আর এর অর্থ একেবারেই নিরলঙ্কার। কি বলছেন এখানে, যে মধু খাবে, মানে বসন্ত, অকাল বসন্ত এসেছে, সেজন্য কি ফুল ফুটে উঠেছে, ফুলে ফুলে মৌমাছি ভনভন করতে শুরু করেছে, কৃষ্ণসার হরিণ আশেপাশে ঘুরতে শুরু করেছে, প্রিয়ারা তাদের স্বামীকে বা প্রিয় পুরুষকে যেন কামনা করতে শুরু করেছে। এইরকম যে একটা বর্ণনা, অতি সাধারণ একটা বর্ণনা, সেইটাকে সুন্দরভাবে এখানে বলেছেন। নিরলঙ্কার, অলঙ্কার নেই যেন। অকাল বসন্তের উদ্দীপনায় যৌবন রাগে রক্ত বনস্থলিতে রতি দ্বিতীয় মদনের সমাগমে তির্যক প্রাণীদের অনুরাগের লীলাটি মাত্র কালিদাস ভাষায় প্রকাশ করেছেন, তাকে কোনো অলঙ্কারে সাজাননি। যেটা বললাম যে অকাল বসন্ত এসেছে, মহাদেব শিবের ধ্যান ভঙ্গ করতে হবে, সেজন্য রতিকে সামনে রেখে, রতিকে নিয়ে মদনদেব পঞ্চবাণ প্রহার করছেন শিবের উপর। তার ফলে সেখানে অকাল বসন্তের আগমন ঘটেছে। সেখানে অকালে কোকিল ডাকতে শুরু করেছে, মৌমাছি ডাকছে, ভনভন করছে, ফুল ফুটেছে, কৃষ্ণসার হরিণ আশপাশে ঘুরে বেড়াচ্ছে, গন্ধ বিতরণ করছে। এই সমস্ত দৃশ্যটা কালিদাস
সাধারণভাবে অতি সাধারণ ভঙ্গিতে ভাষায় প্রকাশ করলেন, কোনো অলঙ্কারে সাজানোর প্রয়োজন পড়েনি। অথচ মনোহারিত্বে পাঠকের মনকে এ লুট করে নেয়। মনোহারিত্ব, মনকে যা হরণ করে নেয়, সেই ব্যাপারটা তা পাঠকের মনকে যেন সমস্ত আকর্ষণটা এইটাই যেন একাই নিয়ে নেয়। অলঙ্কারবাদীরা বলবেন, এখানেও অলঙ্কার রয়েছে যার নাম স্বভাবোক্তি অলঙ্কার। প্রতিপক্ষ উত্তরে বলবেন, ওই নামেই প্রমাণ অলঙ্কার ছাড়াও কাব্য হয়। যে স্বভাবোক্তি অলঙ্কার বলছে যেটা 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 আছে স্বাভাবিক, সেইটাকেই অলঙ্কার বলা হচ্ছে এখানে, সেইটা অলঙ্কার আছে এখানে। কিন্তু প্রতিপক্ষ অর্থাৎ যারা প্রতিবাদ করছেন তারা বলবেন যে নামেই প্রমাণ যে অলঙ্কার ছাড়াও কাব্য হয় তার স্বাভাবিক গুণের কারণে। কারণ যেখানে ক্রিয়া ও রূপের অকৃত্রিম বর্ণনায় কাব্য, সেখানে নেহাত মতের খাতিরে ছাড়া সেই বর্ণনাকে আবার অলঙ্কার বলা চলে না। প্রাবন্ধিক এখানে ঘোষণা করছেন, যেখানে ক্রিয়া ও রূপের অকৃত্রিম বর্ণনায় কাব্য। অকৃত্রিম বর্ণনা মানে হলো যেখানে কৃত্রিমতার কোনো লেশমাত্র নেই। অকৃত্রিম, যেমনটা আছে তেমনটাকে তেমনভাবেই সুন্দরভাবে ফুটিয়ে তোলা, এটাই যে কাব্য। সেখানে নেহাত মতের খাতিরে ছাড়া সে বর্ণনাকে আবার অলঙ্কার বলা চলে না। অর্থাৎ এর স্বাভাবিকতাই অলঙ্কার, স্বাভাবিকতাই এর সৌন্দর্য। আসলে আমরা মানুষের চরিত্র বিচারের ক্ষেত্রে আমরা এগুলোকে বলি একটা 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 রূপের ব্যাপার। একটা রূপ যেটা বাইরে থেকে মেকআপ করে তৈরি করতে হয়, সুন্দর করে সাজালে পরে যার সৌন্দর্য ফুটে ওঠে। আর একটা রূপ যার কিছুমাত্র না, শুধুমাত্র তার আন্তর সৌন্দর্য, তার স্বভাব, তার চারিত্রিক স্নিগ্ধতার উপরেই নির্ভর করছে তার সৌন্দর্য। এটা মানুষের ক্ষেত্রেও যেমন, এটা কাব্যের ক্ষেত্রেও কিন্তু তেমন, অনেকটা একই রকম। এটা হলো দ্বিতীয় ক্লাস আমাদের কাব্য জিজ্ঞাসা গ্রন্থের ধ্বনি প্রবন্ধটি পড়ছিলাম। এটা দ্বিতীয় ক্লাস, আজ এতটুকুই। ভালো লাগলে পরে বারবার শোনো, প্রথমটার সাথে মিলিয়ে শোনো। আমরা এর টোটাল 8টা বা 10টা আমরা ক্লাস তৈরি করব। আর অবশ্যই বন্ধুদের মধ্যে, কলেজের গ্রুপে, টিউশনের গ্রুপে শেয়ার করে দাও, তাদেরও কাজে লাগবে। ধন্যবাদ।